আমরা এই মুহূর্তে ভারতবর্ষের শেষ বাড়ির যে পেছনের উঠোন সেখানে দাঁড়িয়ে আছি। আমার ঠিক পেছনে যে কাঁটাতার, তার পেছনের যে জলটা দেখা যাচ্ছে সেই জলটা হচ্ছে কপোতাক্ষ নদী। সেই কপোতাক্ষ নদীটাও বাংলাদেশে, তার পেছনে যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে সেটাও বাংলাদেশে। আমরা একদম ভারতবর্ষের শেষ মাথায় দাঁড়িয়ে আছি। বিধানসভা ভোটে গোটা রাজ্য সরগরম। আমরা রাজ্যের সব প্রান্ত ছেড়ে এসে রাজ্যের তথা দেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। তার কারণটা হলো এই বাগদা বিধানসভা, এটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বিধানসভা কেন্দ্রের নাম বাগদা বিধানসভা, এবং আমাদের বিচারে এই বিধানসভা হলো একটা হট সিট। ঠাঠা গরমে অপরিচিতের হাতে হাতে জল এগিয়ে দিচ্ছেন তিনি। ভোটের মুখে জনসংযোগের কৌশলে এই অবশ্য নতুন কিছু নয়, তবে তার এই জল জীবন মিশনেই যেন ঘূর্ণিপাক বাগদা বিধানসভার রাজনীতিতে। তিনি প্রার্থী হলে 2024-এর উপনির্বাচনেও ঠাকুরবাড়ির লড়াই দেখত বাগদা। সেবার হয়নি, 26-এ হচ্ছে। এবার বিজেপির বাজি সোমা ঠাকুর। স্বামী শান্তনু ঠাকুর সেই 2019 সালেই বিজেপিকে এগিয়ে দিয়েছিলেন বাগদায়। হার মেনেছিলেন মমতা বালা ঠাকুর। এবার মমতা বালার কন্যা মধুপর্ণা তৃণমূলের হয়ে ময়দানে, আর উল্টো দিকে তিনি। গত 21-এর বিধানসভা পর্যন্ত বাগদায় বিজেপির আধিপত্যে ফাটল ধরেনি। ব্যতিক্রম 24-এর উপনির্বাচন। যে মতুয়া অঙ্ক বাগদার ভোটের পাটিগণিত, সেখানে ভাগ বসাতে মোক্ষম চাল সোমা নিজেই। লড়াই যদিও অনেকটাই পারিবারিক, তবে যুদ্ধ যখন ভোটের, তখন সুচগ্র মেদিনীও ছাড়তে নারাজ সোমা। একই পরিবার থেকে দুজন ননদ বৌদি পরস্পরের মুখোমুখি, এইটা কি পরিস্থিতি তৈরি করছে? এটা কি আপনার জন্য অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? দেখুন, যে তৃণমূলের প্রার্থী হয়েছে তার জন্ম হচ্ছে মহারাষ্ট্রে, বছর দুয়েক আগে এখানে এসছে, মানুষ তাকে চেনে না, ঠিক আছে। আর আমার জন্ম এই বনগাঁ লোকসভার ভিতরে, ছোটোবেলা থেকে বনগাঁর মাটি কেমন আমি ভালো করেই জানি, আর বাগদাবাসীরা 2020 সাল থেকে আমাকে চিনেছে, তো স্বাভাবিক আমাকে ঘরের মেয়ে এবং মা হিসাবে মেনে নিয়েছে। ভূমিপুত্র হিসেবে বলা হচ্ছে, আপনি যেহেতু বাইরে আপনার জন্ম, এই অভিযোগটাকে কিভাবে দেখবেন? বাইরে জন্ম মানে কোথায় জন্ম? মানে পৃথিবীর বাইরে জন্ম নাকি? জন্ম আমার ভারতবর্ষের বুকে আমার জন্ম আছে। তো আমি বলবো এটা নিয়ে রাজনীতি তো করা যায় না। মানুষ দেবে, ভোট দেবে, সিম্বল দেখে মানুষকে ভোট দেবে, কর্ম দেখে। আমি 1.5 বছর প্রত্যেকটা মানুষের পাশে আমি ছিলাম। আমি বলতে পারি আমি পুরো বাগদার মেয়ে হয়ে উঠেছি। প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর করা হচ্ছে, মায়েরা নিজের মেয়ের মতন আমাকে আশীর্বাদ করছে। এর থেকে বড় পাওনা কিছু হয় না। এর জবাব সাধারণ মানুষ দিয়ে দেবে। প্রচারে মুখোমুখি হলে কি করবেন? এখনো তো হইনি, আশা করছি আশা করছি এরকম হবেও না, মনে হচ্ছে না, সেই সম্পর্কটা কি রাজনীতির বাইরে সেই সম্পর্কটা বজায় আছে? উনি বৌদি এসে যদি কথা বলতে চায় অবশ্যই কথা বলবো। ঠাকুরবাড়ির লড়াইতে ভোটের অঙ্ক জমজমাট। একই বাড়ির দুজন প্রার্থী হওয়া নিয়ে অবশ্য দ্বিধাদ্বন্দ্ব ছিল বাগদাবাসীর মনে। এলাকার উন্নয়নটা বেশি গুরুত্ব পাবে আপনার ভোট দেওয়ার সময়, না ঠাকুরবাড়ির ক্যান্ডিডেট, ঠাকুরবাড়ির সেইটা বেশি ভাববে? ঠাকুরবাড়ির যেটাই ভাবনা আপনি নিয়ে আসেন না কেন, ঠাকুরবাড়িতেই যে পৌঁছবে। এটা তো ধরেন বড় বড় মাথা, এরা তো দিয়েই ফেলাই। আমরা একজন সাধারণ ভোটার, আমরা এই জায়গায় কি বক্তব্য রাখবো বলেন? সোমা ঠাকুর একজন মধুপর্ণা ঠাকুর সম্পর্কে, একজন বৌদি একজন ননদ। কি মনে হচ্ছে লড়াইতে কে এগিয়ে? সোমা ঠাকুর এগিয়ে। কেন মনে হচ্ছে সোমা ঠাকুর এগিয়ে? সোমা ঠাকুর এগিয়ে। এই বাগদা বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি। এখান থেকে ইতিপূর্বে বিজেপি বিধানসভায় জিতেছে, আবার লোকসভায় বিজেপি এগিয়ে। সেই নিরিখে আমরা পারিপার্শ্বিক প্রচারে নিজেরা যাচ্ছি, তাতে করে সোমা ঠাকুরের সাথে সবাই সাড়া দিচ্ছে। উদ্বাস্তু নমশূদ্রদের অধিকার অর্জনের লড়াই শুরু করেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। সে লড়াই সংহত হয় প্রমথরঞ্জন ঠাকুরের হাতে। দেশভাগের কোপে নাগরিকত্বের স্থায়ী সমস্যার মধ্যে পড়তে হয় মতুয়াদের। শুরু হয় রাজনীতির নতুন অধ্যায়। সিএ ও পরে এসআইআর পর্বে সেই রাজনীতি জটিল থেকে জটিলতর হয়েছে। ভোটের ছাঁকনিতে বহু নাম বাদ গিয়েছে বাগদায়।
এই নাম বাদ যাওয়াটা কতটা আপনার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে? সর্বপ্রথমেই বলবো যে যখন বাইরে থেকে যখন নেতারা এসেছিল, বিজেপির নেতারা, তখন সবাই বলেছিল যে এসআইআর হচ্ছে শুধুমাত্র রোহিঙ্গাদের ধরার জন্য, ওখানে নমশূদ্র বা মতুয়াদের একটাও বা হিন্দু কমিউনিটির ধর্মের মানুষদের একটাও নাম কাটা পড়বে না। যে কোনো মতুয়ারা, সে বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, সব দলেরই মানুষদের ভোট কাটা পড়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে যে কিভাবে ভোটটা ওদের আবার ফিরিয়ে দেওয়ার যেই আমাদের টেন্ডেন্সিটা, সেটা আমাদের করতে হবে। আমাদের মতুয়াদের সবচেয়ে বলবো যে প্রথম হচ্ছে নিঃস্বার্থ নাগরিকত্ব। দেখলাম যখন সিএতেও কিন্তু আমরা দেখতে গেলাম ফর্ম আমাদের ওইভাবে করা হচ্ছে না, আমাদের সেই পুরো বাংলাদেশ পূর্ববঙ্গের যেই ডকুমেন্টসগুলো সেইগুলো চাইছে। কোথা থেকে আনবে সেই মানুষগুলো? সে আলটিমেটলি তো এসআইআর ঘুরিয়ে ফিরিয়ে বলবো সিএই তো হয়ে যাচ্ছে। দেখুন, এটা সব স্তরে সব মানে যাদের সমস্যা তাদের নাম বাদ গেছে, আবার রিপিট ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এটা নয় যে শুধুমাত্র বিজেপিরই নাম বাদ গেছে, সকল দলীয় সব মানুষের কম বেশি যাদের বাদ গেছে তাদের গেছে। এতে ভোটের অন্তত বিজেপির কোনো প্রভাব পড়বে না, বিজেপি ভোট আরও বাড়বে। কেননা মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছিলেন সি অ্যাপ্লে করবেন না, এখন তারাই বুঝতে পারছে যে কতটা ভুল করেছে বলেই তারা কিন্তু আবার এখন সেটা ভুল স্বীকার করে আবার পুনরায় আবেদন করছে, এবং সি অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার ফলে তাদের সার্টিফিকেটও পাচ্ছে এবং তাদের ভোটের অধিকারও পেয়ে যাচ্ছে। তবে শুধু নাগরিকত্ব, নামবাদ আর ঠাকুরবাড়ির লড়াই নয়, বাগদাবাসীর ভোটের চিন্তায় ঘা দিচ্ছে অন্যান্য সমস্যাও। এসআইআরে এই নাম বাদ পড়ার পরে কাদের ক্ষতি হলো? ওটা টিএমসিদের ক্ষতি হলো। কি করে বুঝছেন? বুদ্ধি টিএমসি যারা করে, বাংলাদেশ থেকে আসা লোক তাদের নামই বাদ গেছে, ভারতীয় নাগরিক যারা তাদের নাম বাদ যায়নি। তো বাংলাদেশ থেকে আসা লোকজন যারা শরণার্থী হিসেবে এসেছেন তারা কেউ বিজেপি করেন না, সবাই টিএমসি করে। বিজেপি করে, টিএমসি বেশিরভাগ লোক করে। এসআইআরে মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা এখানে রয়েছেন তাদের ওপর কোনো সমস্যা হয়েছে? তাদের নাম কি বাদটা গেছে সেরকমভাবে? না, আমাদের তো যায়নি, বার্তা যায়নি, কিছু কিছু লোকের গিয়েছে। না, তারা কি মুসলমান সম্প্রদায়ের মানুষ? হ্যাঁ হ্যাঁ, আর হিন্দু সমাজের লোকের বেশি গিয়েছে। এই যে এসআইআরে এত মানুষের নাম বাদ গেল, সেটা কি ভোটে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? প্রভাব তো পড়বেই, না পড়ে যায়। বেকার ছেলে বা মেয়ে এদের বাইরে কাজে চলে যেতে হয় বেকারত্বের জন্য। তারা কি মানে অন্য প্রদেশে যায় না দেশের বাইরে যেতে হয়? দেশের বাইরেও যায়, বা অন্য রাজ্যেও যায়। মানে এখানে কাজের সুযোগ থাকাটা দরকার বলে বলছে। হ্যাঁ, 100-র মধ্যে 100 দরকার। কার দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? আশা তো করি এখানে মধুবন্যা জিতবে, আমাদের এটা আর কি সাধারণ একটা হিসেবে। হিন্দু মুসলিমের ভোটটা পাবে তো। হ্যাঁ, এখন বিজেপিতে ভোট মুসলিমরা সহজে দেবে না, আমি যা বলছি সব কথা বলছি। এখানে হিন্দু মুসলিমের ভোট পড়লে পরে সে পাল্লা তো ভারী হবেই। না, হিন্দুদের ভোট কি বিজেপিতে যাবে বলছেন? যাবে তো কি, সব কি যায়? সব যাবে না। নানা কিসিমের রাজনৈতিক চাপানোতর আর দলীয় প্রচারের বাগযুদ্ধে ক্লান্ত বাগদায় ক্রমে সন্ধে নেমে আসে। সিদ্ধার্থ, তুমি লক্ষ্য করেছো? দেখো তোমার চায়ের কাপড় লেখা আছে। চা কি? চা একটা অনুভূতি। চা তো অবশ্যই একটা অনুভূতি, কিন্তু তোমার কাছে জানতে চাইবো বাগদা ঘুরে তোমার অনুভূতি কি? সাধারণ মানুষ বলছেন যাকেই ভোট দিই না কেন যাবে কিন্তু ঠাকুর বাড়িতেই, অর্থাৎ ক্ষমতার কেন্দ্র ঠাকুর বাড়ি। কারণ তৃণমূল আর বিজেপি এই দুই দলেরই প্রার্থী ঠাকুরবাড়ি থেকে। অন্য পাওয়ার কোনো- সেন্টার, যেটা অন্য কোনো দলকে তারা কিন্তু এখানে লড়াইয়ের মধ্যে বা ধর্তব্যের মধ্যে রাখছেন না। বাগদা বা এই সমস্ত এলাকার সীমান্তবর্তী এলাকার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্য কেন ভিন দেশেও কাজ করতে যান। সেই কর্মসংস্থানটা গোটা রাজ্যের মতো এখানেও একটা বড় সমস্যা। আর মানে কাজ না থাকার কারণেই তাদের বাইরে যেতে হয় একদমই এবং মানুষ বলছেন কর্মসংস্থানটা আগে হওয়া জরুরি। ভোট আসে, ভোট যায়, মতুয়া অঙ্ক নতুন করে কষা হয় ভোটের খাতায়। সীমান্তের বাগদার নিজস্ব চাহিদা থেকে যায় চিরকালের আলো আঁধারিতে। ভোটের মুখে এই অন্ধকারের ভিতর তবে কি অন্য আলোরই খোঁজ করছে বাগদা?